নমস্কার, হেলথলাইনের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। হেলথলাইন মোটো একটাই, আপনি আমরা সবাই যাতে সুস্থ থাকতে পারি, তাই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এগিয়ে চলে আমাদের বিষয়ভিত্তিক আলোচনা। কারণ বিভিন্ন রোগ জ্বালায় জর্জরিত বহু মানুষ আমরা, এখন তো সেটা আরও বেড়েছে, কিন্তু যদি একটু আগে থেকে জেনে নেওয়া যায় সেই ডিজিজের কারণ কি, লক্ষণগুলো কি, তাহলে কিন্তু আমরা সঠিক সময়ে অবশ্যই পৌঁছে যেতে পারি একজন ফিজিশিয়ানের কাছে, একজন ডক্টরের কাছে, যার হাত ধরে আমরা সুস্থ হয়ে উঠতে পারি খুব তাড়াতাড়ি। অর্থাৎ লক্ষ্য আমাদের এটাই, যাতে আমরা সুস্থতার সাথে জীবনে বাঁচতে পারি, জীবনে চলতে পারি। জীবন একটাই, আমরা ভালোভাবে বাঁচবো, এই থাকা উচিত আমাদের প্রত্যেকের মোটো, এবং সেই নিয়ে আমাদের অনুষ্ঠান এগিয়ে চলে হেলথলাইনে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ভীষণ কমন একটি বিষয়, বিশেষ করে বহু মানুষ ফেস করেন, তার মধ্যেও ফিমেলরা ভীষণভাবে ফেস করছেন একটাই প্রবলেম, বিশেষ করে সেটা হচ্ছে ইউটিআই, অর্থাৎ যদি পুরো বলতে চাই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এই বিষয়টা অল্প বিস্তর কেউ কেউ হয়তো বা জানতেও পারি, কারণ বহু ফিমেল রয়েছেন এই মুহূর্তে ওই পারে যারা ফেস করেছেন এবং বারবার ফিরে আসছে, বারবার তারা ট্রিটমেন্ট নিচ্ছেন, তবুও তারা জেরবার হচ্ছেন ইউটিআই এর জন্য। কি হয় অ্যাকচুয়ালি, কাকেই বলছি আমরা ইউটিআই, বিষয়টা কি এবং কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি, কিংবা ইউটিআই যাদের হয়ে গেছে কিভাবে সুস্থ হতে পারি, সমস্ত বিষয় আমরা জেনে নেব। আমাদের যিনি জানাবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মেডিকেল অফিসার ডক্টর তাপস প্রামাণিক ফ্রম আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। অনেক স্বাগত ডক্টর। নমস্কার ডক্টর, আমরা বলছি ইউটিআই, প্রত্যেকটা মানুষের মধ্যে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে আছেন অনেকে ফেস করেছেন এই প্রবলেম, তবুও বিশেষ করে জানবো যে এই ইউটিআই মূলত বিষয়টা কি, কোথায় হয়, আর লক্ষণগুলোই বা কি প্রেজেন্ট করে। দেখুন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এমন একটা জিনিস, বেশিরভাগ মানুষ এইটা অত্যন্তভাবে সচেতন বলবো, যে তারা অন্তত বিভিন্ন ঘরে ঘরে, যাদের মানে সবার ঘরেই তো দেখুন ফিমেল পার্সন আছে, এবং এই ইউটিআইটা ফিমেল পার্সনদেরই কিন্তু বেশি দেখা যায়। এবং এর যদি ডেফিনেশন আমরা দেখি, এর যে নাম মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তার ভিতরেই লুকিয়ে আছে, মানে ইউরিনারি ট্র্যাক্টে যে ইনফেকশন হয় সেটাকেই ইউটিআই বলে। এবার এই ইউরিনারি ট্র্যাক্ট ব্যাপারটা আপনাকে বুঝতে হবে। তার আগে একজন ডাক্তার হিসাবে এটুকু বলতে পারি, শুধু আমি নয়, যে কোনো ডাক্তারের কাছে, সেটা চেম্বার হতে পারে, হসপিটাল হতে পারে, নার্সিংহোম হতে পারে, সমস্ত জায়গায় দেখা যায় যে সবসময়ই কম বেশি এই ইউটিআই পেশেন্ট কিন্তু আসে, সেটা যারা কলকাতায় আছে বা বাইরের ডিস্ট্রিক্টে আছে বা অন্যান্য সব জায়গায়, মানে এটা খুব কমন একটা জিনিস। কিন্তু এই জিনিসটাকে বেশিরভাগ মানুষ খুব হালকাভাবে নেয়। তার হালকাভাবে কেন নেয়? যে দেখা যাচ্ছে, বিশেষ করে আমরা যদি বলি যে যাদের এখানে হসপিটালের অ্যাক্সেসটা একটু ডিস্টেন্সে বা ডাক্তার দেখানোর সুযোগ সুবিধা একটু কম, সেই সমস্ত এরিয়ায় কি করে মানুষজন, তাদের একটা এই ধরেই নেয় যে তার ইউরিনে কোনো ইনফেকশন হয়েছে, এবং সেই বেসিসে সে দেখা যাচ্ছে যে পাড়ায় কোনো বা তার আশেপাশের কোনো ফার্মেসিতে গেল, ফার্মেসিতে গিয়ে ফার্মাসিস্ট যে আছে তাকে বললো আমার একটা অ্যান্টিবায়োটিক লিখে দিন বা অ্যালকাসল এই জাতীয় সিরাপ দিন, কারণ আমার হচ্ছে ইউরিনে বা পেচ্ছাপে জ্বালা হচ্ছে, এবং সে সেটা খেয়ে নিয়ে হয়তো দেখা যাচ্ছে ঠিক হয়ে গেল। কিন্তু এর যে কনসিকুয়েন্সেস বা পরবর্তীকালে এর কি এফেক্ট হতে পারে এটা কেউ ভাবে না। এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, এবং আপনি অ্যাপ্রক্স বলতে পারি 90% যে ইউটিআই কেস হয়, সেই কেসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কোয়ালিফাইড ফিজিশিয়ানের কাছে কেউই যায় না। আমরা হয়তো যে কেসগুলো পাচ্ছি সেটা 10%, 90% কেস কিন্তু দেখা যাচ্ছে ওই লোকাল ফার্মেসি, বা দেখা যাচ্ছে কেউ গুগল টাইপ করে, বা দেখা যাচ্ছে আশেপাশের কোয়াক ডাক্তারের কাছ থেকেই তারা কিন্তু সমাধান নিয়ে নেয়। তারা কিন্তু পরবর্তীকালের কথা ভাবছে না। কিন্তু এটা বুঝতে হবে যে দেখুন, এখন দিন দিন যদি আপনি ভালো করে দেখেন, ডায়াবেটিসের টেন্ডেন্সি যেমন বাড়ছে, তেমনি কিডনি ডিজিজের সংখ্যাও কিন্তু বাড়ছে। তো ইউটিআই কিন্তু অনেকটা, এই যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেখানে কিন্তু কিডনির একটা পার্ট আছে, সেটা আমি পরে বিষয়গুলো আসছি। তো এই ইউটিআই ব্যাপারটা যখন মানুষের হয় তখন কিন্তু অত্যন্ত সচেতন হওয়া দরকার। আর এই যে আমাদের যে প্রোগ্রাম করা, যেমন অনেক সময় হয় কি, অনেক আমাদের চেনা পরিচিত পেশেন্ট, তারা হয়তো অন্য, শুধু আমি একা নই, বা আমাদের অন্যান্য যারা কলিগও আছে তাদের কাছেও ফোন করে জিজ্ঞাসা করবে এই আমার ইউটিআই হয়েছে বা ইউরিনে ইনফেকশন হয়েছে, একটা অ্যান্টিবায়োটিকের নাম লিখে দেব
বা এই ওষুধ লিখে দে, এটা করে। বা আমিও আজকে যে টপিকগুলো যেটা বলবো এর ম্যানেজমেন্টের ওষুধগুলো আমি বলবো না, তার একটাই কারণ ওষুধগুলো বললে অনেকের একটা টেন্ডেন্সি থাকে, হ্যাঁ এই ওষুধগুলো ইউটিউবে ভিডিও দেখে যে আমরা খেয়ে নিই, কিন্তু না, ট্রিটমেন্ট করা উচিত। আপনি একজন ফিজিশিয়ানের কাছে যান, গিয়ে প্রপার ডায়াগনোসিস করুন। কিন্তু এর উদ্দেশ্য হচ্ছে যে কখন কি লক্ষণ দেখে আপনি বুঝবেন ইউটিআই, কার ক্ষেত্রে সচেতনতা কতটা বেশি হওয়া দরকার সেইগুলো। এবার প্রথমেই আসি যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ব্যাপারটা কি হয়। দেখুন ইউরিনারি ট্র্যাক্ট কি, একটা মানুষের শরীরে কি থাকে, দুটো কিডনি থাকে, কিডনির পরে যেটা থাকে সেটা হচ্ছে ইউরেটারের পরে ব্লাডার পর থেকে ইউরেথ্রা। মানে কিডনিতে হচ্ছে ইউরিন প্রোডাকশন হচ্ছে কন্টিনিউয়াসলি, সেটা রেনাল পেলভিস থ্রু দিয়ে এসে ইউরেটার হয়ে ব্লাডারে আসে। ব্লাডারে কি হয়, ব্লাডারে ইউরিনটা কিন্তু জমা হয়। এবং মানুষ কি করে বা আমরা যেটা করি সেটা হচ্ছে একটা ইন্টারভ্যালে আমরা টয়লেট বা বাথরুম বা ওয়াশরুমে যাচ্ছি, সেখানে হচ্ছে মানুষ ইউরিন পাস করে। এবার ইউরিনটা হচ্ছে ব্লাডারে জমা হয়। এবার কি কি এফেক্ট আছে সেগুলো পরের সবগুলোই ব্যাপারগুলো বলবো। এবার এই জায়গায় এই ট্র্যাক্টে যদি কোনো রকম ইনফেকশন হয় তখন সেটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে। এবারে দুটো জিনিস আছে, একটা হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট আর একটা হচ্ছে আপার ইউরিনারি ট্র্যাক্ট। লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট মানে নিচের দিকে, মানে ধরুন ব্লাডার এবং ইউরেথ্রাতে যদি ইনফেকশন হয় সেটাকে বলে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিনড্রোম। আর যেটা আপার হয় সেটা হচ্ছে কিডনি ওই জায়গাটায়। তো এই যে এলইউটিএস মানে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা কিন্তু 90% হয়। মানে ধরুন যদি আমরা ধরে নিই যে 100% টোটাল, তাহলে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হবে 90% অ্যাপ্রক্স, আর 10% হবে আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এইবার লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেসিক্যালি কিন্তু ওষুধ খেলে বা ট্রিটমেন্ট করলে মানে এর যে ডিজিজের সিভিয়ারিটি সেটা কিন্তু কম ঠিক হয়ে যায়। আর আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মানে যেটা 10% লোকের হচ্ছে সেটা কিন্তু খুব সিভিয়ার হতে পারে, এবং সেই সিভিয়ারিটি থেকে পরবর্তীকালে দেখা যাচ্ছে অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে, এমনকি রেনাল ফেলিয়ার হতে পারে। তো সেটার জন্য খুব ট্রিটমেন্ট করাটা মানে দুটো ক্ষেত্রেই ট্রিটমেন্ট করাটা অত্যন্ত জরুরি। কিন্তু আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে সেটা কিন্তু খুব কেয়ারফুল হওয়া উচিত। এইবার এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে কিভাবে ইনফেকশন আসতে পারে, এটা একটা সবথেকে বড় প্রশ্ন। এটা সবার মনে হবে যে কেন। তার আগে বলে নিই যে উমেনদের ক্ষেত্রে এটা বেশি হয়। দেখা যায় যে কোনো উমেন মানে ফিমেল বা গার্ল বলুন, দেখা যাচ্ছে যে তাদের জীবনে বেশিরভাগ প্রায় 90% গার্ল বা ফিমেল মিলিয়ে তাদের কিন্তু সারা জীবনে একবার না একবার এই ইনফেকশন হতে পারে। এবং কারো ক্ষেত্রে দেখা যায় যে বারবার হচ্ছে। এই বারবার হওয়ার কারণ হচ্ছে একটা কারণ থাকে, তার কিন্তু ইমপ্রপার ট্রিটমেন্ট। মানে সঠিকভাবে যখন প্রথমবার ধরা পড়েছিল তারা ট্রিটমেন্ট করেনি, বা দেখা যাচ্ছে প্রথমবার কি হয়েছে সে একটা ওষুধ খেয়ে নিয়েছে, ঠিক হয়ে গেছে, আবার রিপিটেডলি হচ্ছে, যেটা রিকারেন্ট ইউটিআই বলে। এইবার এই ইউটিআইটা কি করে মানে ইনফেকশনটা কি করে আসছে, দেখুন আমাদের যে জিআই ট্র্যাক্ট আছে সেখানে লোডস অফ ব্যাকটেরিয়া থাকে। এবার সেই ব্যাকটেরিয়া প্রতিদিন কি হয়, আমাদের যে স্টুল তৈরি হয় সেই স্টুলটা যখন পাস হচ্ছে তার মাধ্যমে বডি থেকে বের হয়। এইবার এই ব্যাকটেরিয়া কোনো কারণে যদি এই ইউরিনারি ট্র্যাক্টের টাচে আসে তাহলে কিন্তু ইনফেকশনটা ইউরিনারি ট্র্যাক্টে হতে পারে, এবং তখন এই ইউটিআই হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আরও অন্যান্য যে কারণগুলো আছে তার ভিতরে এইটা হচ্ছে সবথেকে বেশি কারণ। এইবার উমেনের কেন বেশি হয়, মানে ফিমেলের বেশি হয় আর মেলের কম হয়, তার জন্য একটা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আপনাকে বুঝতে হবে। যে অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার আছে তাতে যদি দেখা যায় যে অ্যানাল ক্যানাল রেকটাম যেটা রয়েছে সেখানে আর তাদের যে ইউরেথ্রা ফিমেল পোর্শনের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার হিসেবে অনেকটা ক্লোজ, তো মেলের ক্ষেত্রে অতটা ক্লোজ নয়। তো তাহলে যদি ডিস্টেন্স কম হয় তাহলে সেই ব্যাকটেরিয়া মাইগ্রেশন ফিমেলদের ক্ষেত্রে পেরিয়াম থেকে আসার সম্ভাবনা অনেক বেশি, যার কারণে ফিমেলদের বেশি হয়। বা দেখা যাচ্ছে ফিমেল পার্সনদের একটা তাদের যে মেনস্ট্রুয়াল এজ গ্রুপে যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে তো তাদের ক্ষেত্রে একটা হাইজিনের ব্যাপার থাকে, সেক্ষেত্রে যদি হাইজিন ঠিকঠাক মেনটেন না হয় সেক্ষেত্রে হতে পারে। এই কারণে দেখা যায় যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা ফিমেল সেক্সে অনেক বেশি হয়। এইবার দেখা গেল একটা ইউটিআই হলো, তো মানুষ বোঝাটা খুব মুশকিল, কারণ বিভিন্ন কারণে বিভিন্ন রকম ইরিটেশন কিন্তু হতে পারে। কি করে বুঝবেন তারা আলাদা করে
যে এই সময় আমাকে ডক্টরের কাছে যাওয়া উচিত, মেবি এটা ইউটিআই হয়েছে? দেখুন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বিশেষ করে যদি লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তার কি কি সিমটম বা সাইন দেখা যেতে পারে। কয়েকটা পয়েন্ট, একটা হচ্ছে আর্জেন্সি, ফ্রিকুয়েন্সি, হেজিটেন্সি, ডায়ালেকিং পেন, একটা হচ্ছে উইথ অ্যান্ড উইথাউট ফিভার অ্যান্ড হেমাচুরিয়া। এবার এগুলো কি কি সেটা আমি বলছি। আর্জেন্সি মানে আপনার ইউরিন পাচ্ছে বারবার, আপনি বাথরুমে যাচ্ছেন, মানে তাড়াতাড়ি চাপছে, এটাকে আর্জেন্সি বলে। আর ফ্রিকোয়েন্সি মানে বারবার আপনার মনে হবে বাথরুমে যাই, ক্লিয়ার হচ্ছে না। হেজিটেন্সি মানে আপনি বাথরুমে গেলেন যে আমার বাথরুম হবে, ব্লাডার মনে হচ্ছে ফুল আছে, কিন্তু গিয়ে দেখা যাচ্ছে বাথরুমটা হলো না, এটাকে হেজিটেন্সি বলে। আর ডায়ালেকিং পেন হচ্ছে আমাদের যে আম্বলিকাস বা নাভি থাকে তার নিচে ওই জায়গায় একটা ডায়ালেকিং পেন ফিল হবে, মানে ব্যথা, একটা অস্বস্তি মনে হবে, এটাকে বলে ডায়ালেকিং পেন। এই সিমটমগুলো মোটামুটি হয়। আর তার সাথে কোনো কোনো ক্ষেত্রে যেটা দেখা যেতে পারে জ্বর, মানে ফিভার। আবার আরেকটা জিনিস হতে পারে, যদি দেখা যাচ্ছে ইউরিনের কালার রেডিশ হয়, মানে হচ্ছে ইউরিন দিয়ে ব্লাড বের হচ্ছে, যেটাকে হিমাচুরিয়া বলে। এই সিমটমগুলো যদি আপনার ক্ষেত্রে হয়, তবে কিন্তু আপনাকে অবশ্যই যে কোনো ফিজিশিয়ানের। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমি বলা হয়নি, সেটা হচ্ছে বার্নিং সেন্সেশন ডিউরিং মিকচুরেশন। মানে হচ্ছে আপনি যখন ইউরিন করতে গেলেন বা প্রস্রাব করতে গেলেন, তখন দেখা যাচ্ছে প্রচণ্ড জ্বালা, এবং এমন জ্বালা হবে মানুষের হয়তো ইউরিন তখন চেপে আছে কিন্তু সে যেতে ভয় পাচ্ছে, এবং সেই সময় তার এতটাই ভয় লাগে যে ইউরিন আমি কোনো মতেই করবো না, এতটাই জ্বালা হয়। কিছু কিছু ক্ষেত্রে খুব সিভিয়ারিটি হয়, এবং এই সিমটমটা থেকেই মানুষ সব থেকে বেশি বুঝতে পারে যে আমার ইউরিনে ইনফেকশন হয়েছে। এই জন্য কিন্তু এই সাইনগুলো দেখলে আপনাকে অবশ্যই একজন ফিজিশিয়ানের কনসাল্ট করতে হবে। আর আপনি যদি আবার আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে যান, বিশেষ করে আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে কি হয় যে লোয়ার ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হয়েছে, এবং সেইটা ধরুন উপরের দিকে কোনো কারণে উঠে গেল, সেটা বিভিন্ন কারণে হয়। সেই ইনফেকশন কিডনিতে, বিশেষ করে যেটাকে বলা হয় পাইলোনেফ্রাইটিস। পাইলোনেফ্রাইটিসটা হচ্ছে কিন্তু খুব ডেঞ্জারাস একটা কন্ডিশন। মানে এই কন্ডিশনে হচ্ছে আপনাকে প্রায় ভর্তি করে অ্যান্টিবায়োটিক দিতে হবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়। এবং সেটা যদি চিকিৎসা সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে রেনাল ফেইলিয়ার হতে পারে। এই জন্য পাইলোনেফ্রাইটিসটা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবং দেখা হচ্ছে সেক্ষেত্রে আপনার ওই ডায়ালেকিং পেন যেমন হবে, তেমনি জ্বরও কিন্তু খুব বেশি হবে। এই সিমটম অ্যান্ড সাইনগুলো কিন্তু দেখা যায়। আর একটা জিনিস দেখা যায় যে আপনি ধরুন কোনো কারণে, যেটা হয় অনেক মানুষ ধরুন অন্য কোনো একটা তার রোগ হয়েছে, ডাক্তারবাবু পরীক্ষা করতে দিয়েছে, বা অনেক সময় কেউ নিজে থেকে মানে ইউরিন টেস্ট করে বসলো। এবার ইউরিন টেস্ট করতে গিয়ে সে দেখলো যে ওখানে ব্যাকটেরিয়া প্লাস দেওয়া আছে। তো সে ভেবে বসলো যে আমার তো কোনো, এই যে আমি যে সাইনগুলো বললাম, আর্জেন্সি, ফ্রিকুয়েন্সি, হেজিটেন্সি, বার্নিং সেন্সেশন বা ডিসইউরিয়া, এগুলো তো কিছুই নেই, কিন্তু আমার ইউরিনে ব্যাকটেরিয়া দেখাচ্ছে। এটা দুটো কারণ হতে পারে। এটাকে বলে অ্যাসিমটোম্যাটিক ব্যাকটেরিয়া, যে তার কোনো সিমটম নেই কিন্তু ব্যাকটেরিয়া আছে। দুটো কারণ কি, একটা হচ্ছে যখন ইউরিন কালেকশন করা হয়েছে সেই স্যাম্পেল কালেকশনের সময় কন্টামিনেশন হয়েছে, সেটা একটা হতে পারে। আর একটা হতে পারে সত্যি হয়তো দেখা যাচ্ছে কন্টামিনেশন হয়নি, কিন্তু তার দেখা যাচ্ছে সাইন সিমটম নেই, কিন্তু এই ধরনের ব্যাকটেরিয়া রয়েছে, এবং সেক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের জেনারেলি দরকার হয় না, অবজারভেশন দরকার হয়, এবং একটু জল বেশি পরিমাণ খেলে সেটা কিন্তু ঠিক হয়ে যায়। তবুও এই সমস্ত সাইন সিমটম দেখলে অবশ্যই কোনো ফিজিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত। মানে যেটা মানুষ খুব লাইটলি নিচ্ছেন, একটা ইউটিআই হয়েছে, একটু জ্বালা করছে, বা ডক্টর যে সিমটমগুলো মানে বললেন এক্ষুনি, সেগুলো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না নিজে থেকে, দোকান থেকে তো ব্যবস্থা রয়েছে, ইচ্ছে মতো মেডিসিন খাওয়াই যায়, সেটা করলে আখেরে বিপদ বাড়তে পারে। তার কারণ আপনার সিভিয়ারিটি বুঝে কিন্তু ডক্টর ট্রিটমেন্ট করেন, সঠিক চিকিৎসা দিয়ে থাকেন। ডক্টর, এই প্রসঙ্গে আর একটা বিষয় আসি, সিস্টাইটিস বলছি আমরা, একটা সিস্টাইটিস, আবার কখনো কখনো একটা টার্ম ইউজ হচ্ছে হানিমুন সিস্টাইটিস। মূলত এই বিষয়গুলো কি? দেখুন, সিস্টাইটিস মানে বেসিক্যালি ব্লাডারে যে ইনফেকশন, সেটাকে সিস্টাইটিস বলে। ওই একই ধরুন, এটা পার্ট অফ দি ইউরিনারি ট্র্যাক্ট। ইউটিআই যেমন বললাম, কিডনিতে যদি ইনফেকশন হয় তখন সেটাকে বলা হচ্ছে পাইলোনেফ্রাইটিস। তেমনি ইউরিনারি ব্লাডারে, মানে যেখানে আমাদের ইউরিনটা জমা হয় সেই জায়গায় যদি ইনফেকশন হয় তখন সেটাকে সিস্টাইটিস বলে। সিস্টাইটিস বেসিক্যালি পার্ট অফ লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা যদি প্রপারলি ট্রিটমেন্ট করা হয় তাহলে কিন্তু ঠিক হয়ে যেতে পারে। এবার এর থেকেও কিন্তু কমপ্লিকেশন হয়। ইউরিনারি ব্লাডারে যদি আপনি ট্রিটমেন্ট না করেন, এবং মানে ইউরিনারি ব্লাডারে যে ইনফেকশন মানে সিস্টাইটিস,
আপনি ট্রিটমেন্ট না করলে পরবর্তীকালে কিন্তু ইনফেকশন হতে পারে। এবং তার সাথে যেটা বললেন এটা হচ্ছে হানিমুন সিস্টাইটিস, এটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বিশেষ করে যারা নিউলি ম্যারিড কাপল, মানে বিয়ে করার পরে যেটাকে তারা হয়তো সেই সময় ফিজিক্যালি ইন্টিমেশন বা সেক্সুয়াল ইন্টারকোর্স করার পরে দেখা যাচ্ছে 24 ঘন্টা বা 24 থেকে 48 ঘন্টা পর থেকে তাদের এই যে বিভিন্ন ধরনের ডিসইউরিয়া মানে বার্নিং সেন্সেশন ডিউরিং মিকচুরেশন, মানে ইউরিনে করতে গেলে জ্বালা করছে, বারবার এই আর্জেন্সি হেজিটেন্সি যে সিমটমগুলো আমি বললাম সেগুলো হচ্ছে, মানে তাদের এই ইউটিআই বেড়ে যায়। এই জিনিসটাকে বলে হানিমুন সিস্টাইটিস। এবার তার মানে এটা শুনে অনেকে ভয় পেতে পারে, তার মানে কি এই হানিমুনে যাওয়া উচিত নয়? না, এই টার্মটা দেওয়া হয়েছে হানিমুন সিস্টাইটিস, যে হানিমুনে গেলে সেই সময় একটা এই ফিজিক্যাল ইন্টিমেশনের যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি বেশি থাকে, তো সেই ক্ষেত্রে প্রবাবিলিটি থাকে। হ্যাঁ, তার অবশ্যই প্রিভেন্টিভ ওয়ে আছে, সেই প্রিভেন্টিভ ওয়েগুলো আমি একদম এন্ডের দিকে প্রিভেন্টিভ ওয়েগুলো বলবো যে কী কী প্রিভেনশন নেওয়া উচিত ইউটিআই এর ক্ষেত্রে। কিন্তু তবুও হানিমুন কাপলের ক্ষেত্রে বা যে কোনো যারা নিউলি ম্যারিড কাপল তাদের ক্ষেত্রে গুড যে পার্সোনাল হাইজিন সেগুলো মেনটেন করা উচিত এবং পোস্ট ইন্টারকোর্স তাদের ভয়েডিং করা উচিত, তাহলে কিন্তু এই প্রবাবিলিটিটা অনেকটা কমে যাবে। এবং যদি যারা মেনস্ট্রুয়েশন চলছে তাদের ক্ষেত্রেও যে হাইজিন তারা যেভাবে মেনটেন করে সেটাও করলে এই ইউটিআই টেন্ডেন্সিটা কিন্তু কমে যায়। এবং সিস্টাইটিসেও দেখা যায় যে রিকারেন্ট সিস্টাইটিস হচ্ছে এবং সেটা থেকেও পরবর্তীকালে হয়তো ইউরিনারি ব্লাডারে অন্যান্য কমপ্লিকেশান হয়ে গেল। মানে যেটাই হোক ইমিডিয়েট ট্রিটমেন্টটা ভীষণ জরুরি। একদম। দেখুন, আপনি প্রথমত হচ্ছে যে কোনো একটা ইনফেকশন হলো সেটাকে আমি ধরেই নিয়েছি ইউটিআই, আমি এবার এখন গুগল আছে, চ্যাট জিপিটি আছে, ইউটিউবে ভিডিও আছে, ধরুন আমরা এই ভিডিও করছি বা অন্যান্য অনেকে ভিডিও আছে, তারা কোথাও কোনো একটা ওষুধের নাম জেনে নিল, নাম জেনে নিয়ে তারা কিন্তু সেই ওষুধটা বা ফার্মেসিতে গেল, ওষুধ খেলো, টেম্পোরারিলি মানে তাদের সেই সময় সেরে গেল। দেখুন, আমরা যে কোনো রোগ হলে কি হয়, একটা বলা হয় যে সিমটোম্যাটিক রিলিফ আর একটা হচ্ছে আন্ডারলাইং কজ, মানে কেন হলো। যেমন যদি আপনার ম্যালেরিয়া হয়, তো প্রথমে তো ম্যালেরিয়া আপনি বুঝতে পারবেন না, আপনার হচ্ছে জ্বর আসবে, তো জ্বর কমানোর জন্য আমরা কি দিই? প্যারাসিটামল দিই। এটা মোটামুটি সবাই কম বেশি জানা। কিন্তু জ্বরটা কেন আসছে, জ্বরের তো এরকম 100 বেশি কারণে হতে পারে, তো সেক্ষেত্রে আপনি জ্বর কমানোর জন্য প্যারাসিটামল দেবেন। ইউটিআইতেও যদি জ্বর হয় আপনি কমানোর জন্য সেটা প্যারাসিটামল দেবেন। কিন্তু দেখা যাচ্ছে যে জ্বরের যে কারণটা, যেটাকে বলে আন্ডারলাইং কজ, সেটা ম্যালেরিয়া হতে পারে, সেটা টাইফয়েড হতে পারে। ডেঙ্গুর ক্ষেত্রে আলাদা ভাইরাল ডিজিজ অ্যান্টিভাইরাল পাওয়া যায় না, কিন্তু ম্যালেরিয়াতে আপনি অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ আছে, তো আপনাকে অবভিয়াসলি সেই ডোজ মেনটেন করে অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ খেতে হবে। তো ঠিক ইউটিআইতে হয় কি, ইউটিআইতে একটা ইনফেকশন হলে পার্টিকুলার কালচার অ্যান্ড সেন্সিটিভিটি, মানে আপনি প্রথম যে প্রিলিমিনারি যে ইনভেস্টিগেশন, আপনি একদম কন্টামিনেশন যাতে না হয় স্যাম্পেলটা কালেকশন করলেন, কালেকশন করে ভালো একটা ল্যাবরেটরিতে টেস্ট করার পরে যে রিপোর্ট আসবে সেই রিপোর্টে দেখতে হবে। দেখবেন সবাই এখন আজকাল পড়তে পারে কম বেশি, যারা একটু বুঝতে পারেন, যে কালচার অ্যান্ড রুটিন এক্সামিনেশন আর একটা হচ্ছে কালচার সেন্সিটিভিটি। সেখানে কালচারে দেখা যায়, মানে রুটিন এক্সামিনেশন আপনি সেখানে ব্যাকটেরিয়া পজিটিভ বা পাস সেল মোর দ্যান 5 এরকম লেখা আছে, প্লাস আপনি কালচারে গিয়ে দেখলেন এই ব্যাকটেরিয়ার গ্রোথ হয়েছে, এবং তারপরে দেখবেন একটা সেন্সিটিভিটি রিপোর্ট থাকে যে ওই ব্যাকটেরিয়ার এগেনস্টে কি কি অ্যান্টিবায়োটিক দিলে, দেখবেন ওখানে লেখা থাকে, অনেক মানুষ এটা পড়তে পারে তবু আমি বলছি, এস লেখা থাকে, আর লেখা থাকে, আইআর লেখা থাকে। তার মানে হচ্ছে যে এস মানে হচ্ছে সেন্সিটিভ, মানে আপনি ওই অ্যান্টিবায়োটিক দিলে কাজ করবে। এবার এটা শুনে কেউ যেন আবার ওই অ্যান্টিবায়োটিকটাই নিয়ে নেবে না, কারণ অ্যান্টিবায়োটিকে তো পার্টিকুলার একটা ডোজ আছে, সেই ডোজ শিডিউল মেনটেন করে আপনাকে খেতে হবে। সেটা অবশ্যই আপনাকে ফিজিশিয়ান পরামর্শ দেবে যে আপনাকে দেখবে, তো সেইটা দেখে অ্যান্টিবায়োটিকটা দিতে হবে। নাহলে দেখুন, আপনি হচ্ছে পার্টিকুলারলি কী করলো, গিয়ে কোনো একটা অ্যান্টিবায়োটিক, বিশেষ করে খুব ইজিলি দেখা যায় লিভোফ্লক্সাসিন, গিয়ে দিন আমাকে 5টা, একটা ফার্মেসিতে গেল বা কোয়াকের কাছে গেল, 5টা লিভোফ্লক্সাসিন দিল, খেয়ে নিয়ে তো ঠিক হয়ে গেছে, বাস। বা অ্যালকাসল সিরাপ দিয়েছে, বার্নিং সেন্সেশন কমে গেছে, কিন্তু আলটিমেট ওর যে আন্ডারলাইং কজ বা আন্ডারলাইং যে ব্যাকটেরিয়ার কারণে ইউটিআইটা হয়েছে সেটা কিন্তু আর ঠিক হলো না। এবং পরবর্তীকালে এটাই, বা আপনি যে মানে এই ব্যাকটেরিয়া আপনার বডিতে কিন্তু একটা রেজিস্ট্যান্স গ্রো করবে। দেখবেন যে খুব বয়সকালে যদি কোনো পেশেন্ট আইসিইউতে যায়, বা দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে তারা খুব কম নিজেদের বডি চেক আপ করিয়েছে,
মানে যেগুলো রুটিন এক্সামিনেশন বলে সেগুলো হয়তো করায়নি, পরবর্তীকালে একটা বড় রোগ হয়ে হসপিটালে ভর্তি হলো, তখন যদি তার ইউরিন টেস্ট করা হচ্ছে তখন দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আর আসে। এটা অনেকে আমাকে প্রশ্ন করে যে এত আর কেন, কোনো এস লেখা নেই। তো আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, মানে আপনি সারা জীবনে প্রপারলি যে অ্যান্টিবায়োটিকের যে ম্যানেজমেন্ট সেটা আপনি ঠিকঠাক করে করেননি, কখনো কোয়াক, কখনো ওভার দ্য কাউন্টার মেডিকেশান, কখনো বা আপনি গুগল ইউজ করে এগুলোকে ব্যবহার করে নিয়েছেন এবং পরবর্তীকালে আপনার বডিতে সেই রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। এখন ট্রিটমেন্ট করতে গেলে কিন্তু সমস্যা তৈরি হয়, যে যার জন্য দেখবেন এখন অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা AMR এই সচেতনতা নিয়ে কিন্তু বিভিন্ন বড় বড় অর্গানাইজেশন বা বিভিন্ন যারা হেলথের প্রোগ্রামের সাথে যুক্ত, এটা কিন্তু অ্যাওয়ারনেস রিলেটেড প্রোগ্রাম কিন্তু সব জায়গায় করা হয় বা অ্যাওয়ারনেস করা হচ্ছে। এবং মানুষকে আমি সবসময় মানে যে কোনো মানুষ যারা আমাদের দর্শক বা শ্রোতা আছে তাদের একটা কথাই বলবো যে প্যারাসিটামলটা নিয়ে হয়তো জ্বর আসলে মানুষ ক্যালপল বা প্যারাসিটামল যেটা খাচ্ছে সেটা তারা হয়তো খেলে খুব বেশি ক্ষতি মানে ডক্টরকে না দেখিয়ে খেয়ে নেয়, সেটা আমি বারণ করব না। কিন্তু আপনি কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে অবশ্যই পরামর্শ নিন, মানে আপনি আপনার মতো অ্যান্টিবায়োটিক খেয়ে নেবেন না। অ্যান্টিবায়োটিকের যে কোনো অ্যান্টিবায়োটিক কোনটা কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজ করবে, কোন ক্ষেত্রে দেয়া যাবে, তার কত ডিউরেশন, কত ডোজ, এটা কিন্তু ওই গুগল, ChatGPT বা ইউটিউব এগুলো দেখে ডিসিশন নেওয়া উচিত নয়। এই ডিসিশনটা একমাত্র ফিজিশিয়ানের শুধু, আদারওয়াইজ আপনারই কিন্তু ভবিষ্যতে সমস্যা হতে পারে, কারণ আপনার বডিতে ওই ব্যাকটেরিয়া এগেনস্টে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্টটা ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে। ডক্টর, এই প্রসঙ্গে আসি, আর একটা প্রসঙ্গে আসি, যেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কাজের সূত্রে, বিশেষ করে যেহেতু ফিমেলদের ইউটিআই সম্ভাবনা অনেক বেশি, কাজের সূত্রে একজন ফিমেল হয়তো অনেক দূরে যেতে হচ্ছে বা বিভিন্ন সময় বিভিন্ন কারণে দেখা যায় তারা কিন্তু সেইভাবে স্পেস পান না যে ইউরিনাল একটা আর্জ এলো, ইনস্ট্যান্ট তিনি কোনো জায়গায় ইউজ করতে পারছেন, কোনো টয়লেট ইউজ করতে পারছেন, এবং কিছু মানুষ বিভিন্নভাবে সাফার করেন অলরেডি। তো লম্বা সময় যদি একটা দেখা যাচ্ছে ইউরিন হোল্ড করে আছেন, সেক্ষেত্রে কি কোনো ইউটিআই এর চান্সটা বেড়ে যেতে পারে, বা অনেকের দীর্ঘদিন লম্বা সময় একটা কনস্টিপেশনসের হিস্ট্রি রয়েছে, এগুলো কি কোনো সময় রিলেট করে যাচ্ছে? জিনিস ইউরিন কখনোই হোল্ড করে রাখা উচিত নয়। আমরা জানি অনেক সময় দেখা যাচ্ছে বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে টয়লেটের সমস্যার জন্য হয়তো তারা সব জায়গায় যেতে পারছেন না, বা দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলে যদি বাচ্চাদের দেখেন সেই টয়লেটটা পরিষ্কার নয় বলে অনেকে দেখা যাচ্ছে ঠিকঠাক টয়লেট ইউজ করেন না, চেপে রাখেন, বা বিভিন্ন কারণবশত হয়তো টয়লেট যান না। বিশেষ করে এই ক্লিনিং ইস্যুটা একটা বড় ম্যাটার করে, বা রাস্তাঘাটে মানুষ বেরোনোর পরেও সেই যে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা না থাকায় অনেকে যায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি এই ইউরিন বেশি সময় হোল্ড করে তাহলে কিন্তু ইউটিআই হওয়ার টেন্ডেন্সিটা কিন্তু বেড়ে যায়। এই জন্য আমি সবসময় অ্যাডভাইস করব যে ইউরিন কখনো চাপিয়ে রাখা উচিত নয়। ইউরিন চাপিয়ে রাখলেই কিন্তু এই জিনিসটা বেড়ে যেতে পারে, এবং যখনই আপনার ইউরিন মানে চেপে পড়বে তখন কিন্তু আপনাকে সেটা যাওয়া উচিত। আর কনস্টিপেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। কনস্টিপেশন যদি কোনো মানুষের থাকে তাহলে কিন্তু আমি বলবো যে তাদেরও কিন্তু এই টেন্ডেন্সিটা বাড়বে। সেক্ষেত্রে আপনার যেটা ইউজ করা উচিত সেটা হচ্ছে যে ডায়েটারি ফাইবার কন্টেন্ট আপনার ব্যবহার করা উচিত, মানে ডায়েটারি ফাইবার আমরা যেগুলো খাই খাদ্যের ভেতরে সেগুলো বাড়ানো উচিত। তাহলে কি হবে, কনস্টিপেশন কমবে। বা যদি কোনো মানুষের ক্রনিক কনস্টিপেশন থেকে যায় তাকে তার মেডিকেশন নিতে হবে, কনস্টিপেশনটাকে কমাতে হবে, নাহলে কিন্তু ইউটিআই বেড়ে যাবে। এবং এই যে আরও কিছু প্রিভেনশন করা যেতে পারে, একটা হচ্ছে যে পেলভিক হাইজিন, প্রথম যে পেলভিক রিজিয়ন যে জায়গাটা, সেই জায়গাটাকে সবসময় হাইজিন মেনটেন করা উচিত প্রপারলি। বিশেষ করে মেয়েদের যাদের মেনস্ট্রুয়াল পিরিয়ড থাকে সেই টাইম পিরিয়ডে তাদের হাইজিন মেনটেন করাটা অবশ্যই দরকার। এবং তার সাথে সাথে পেলভিক ফ্লোর এক্সারসাইজ বলে একটা জিনিস হয়, সেই পেলভিক ফ্লোর এক্সারসাইজ করলে যে জিনিসটা হয় লোকাল সার্কুলেশনটা অনেকটা বেড়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু ইউটিআই হওয়ার টেন্ডেন্সিটা অনেকটা কমে যায়। আর একটা হচ্ছে ক্রানবেরি এক্সট্র্যাক্ট, এই জুস হিসাবে পাওয়া যায়, এইগুলো খেলেও কিন্তু ইউটিআই হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। এবং ইউটিআই সব থেকে যে সমস্ত পেশেন্ট হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ বা যাদের ডায়াবেটিস মেলাইটাস আছে তাদের কিন্তু ইউটিআই হওয়ার টেন্ডেন্সি বেড়ে যায়। তো যে সমস্ত মানুষ ডায়াবেটিসে আক্রান্ত তাদের যদি ইউটিআই হয় তারা কিন্তু খুব পজিটিভলি ট্রিটমেন্ট করা উচিত এবং অবশ্যই ফিজিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত। বা যাদের কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে তাদের বিভিন্ন স্টেরয়েড বা অন্যান্য ওষুধ খেতে হয়, তার জন্য এমনি একটা ইমিউনো কম্প্রোমাইজ স্টেটে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে ইউটিআই ট্রিটমেন্ট করা উচিত। বা যে সমস্ত প্রেগনেন্সি মানে প্রেগনেন্ট উমেন
যারা যাদের বাচ্চা হবে তাদের ক্ষেত্রেও যদি ইউটিআই হয় সেই পিরিয়ডে কিন্তু প্রপার চিকিৎসা করা উচিত। তার কারণ না হলে যে আউটকাম অফ দি চাইল্ড, মানে যে বাচ্চা বা যে বেবি হতে চলেছে তার কিন্তু এফেক্ট পড়তে পারে, কারণ অনেক কিছু বিধিনিষেধ থাকে, সব ওষুধ যেমন দেওয়া যায় না, তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। ডক্টর, এই যে আমরা ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি, তো এক্ষেত্রে প্রথমে যে কোনো জিনিস একটা প্রপার ডায়াগনোসিস যে এটা ইউটিআই হয়েছে এবং সেটা কি স্টেজে আছে, এটা সেক্ষেত্রে ইনভেস্টিগেশনস গুলো কি কি আছে আর ট্রিটমেন্টই বা কি আছে? ইনভেস্টিগেশন একদম প্রপার ইনভেস্টিগেশন যদি আপনি করেন, একদম ইউরিন টেস্ট করুন, ইউরিন টেস্ট করে রুটিন এক্সামিনেশন অ্যান্ড কালচার অ্যান্ড সেন্সিটিভিটি টেস্ট করা, সেখান থেকেই আপনার দেখবেন ইউরিন রুটিন এক্সামিনেশনে পাস সেল পাওয়া যেতে পারে, ব্যাকটেরিয়া পাওয়া যেতে পারে, এবং কালচারে দেখা যাচ্ছে কোন ব্যাকটেরিয়া গ্রোথ, যেমন দেখা যাচ্ছে ইকোলাইয়ের গ্রোথ বেরোতে পারে, ক্লেপশিয়েল্লা, নিউমোনিয়া, এন্টেরোকাক্কাস, এরকম গ্রোথ, এবং তার সাথে কি অ্যান্টিবায়োটিকের সেন্সিটিভিটি আছে সেটাও সেখানে পাওয়া যায়। যদি গ্রোথ পাওয়া যায় তাহলে সেই অ্যান্টিবায়োটিক দিতে হবে। এইবার সেই অ্যান্টিবায়োটিকের অনেক রেঞ্জ আছে, সেই রেঞ্জটাই হচ্ছে ফিজিশিয়ান আপনাকে বলে দেবে কোন অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত, কতদিন খাওয়া উচিত, এভাবেই ট্রিটমেন্ট করা উচিত। বিশেষ করে এটা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে, আর কিছু সাপোর্টিভ ম্যানেজমেন্ট থাকে। আর যেটা আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, বিশেষ করে অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস, এই পাইলোনেফ্রাইটিসের ক্ষেত্রে ইউরিন অনেক ক্ষেত্রে ইউএসজি, নন কন্ট্রাস্ট সিটি এগুলো লাগতে পারে, সেগুলো সব দেখতে হবে। এবং যদি আরও কিছু কমপ্লিকেটেড হয়, সবসময় যে আনকমপ্লিকেটেড হবে তা নয়, তার অ্যাসোসিয়েটেড যে সমস্ত টেস্ট সেগুলো করা উচিত। কিন্তু ইনিশিয়ালি মানুষের যেটা দরকার, আপনি একটা প্রপার মানে ভালো ল্যাবরেটরি থেকে আপনার ইউরিন স্যাম্পেল টেস্ট করান, তাহলেই ইউটিআই আছে কিনা সেটা কিন্তু ধরা পড়বে, এবং তারপরে আপনি ফিজিশিয়ানের পরামর্শ নিন। আর যাদের বারবার এই যে রেকারেন্ট ইউটিআই হচ্ছে তাদের জন্য আপনি কি সাজেস্ট করবেন? দেখুন, যাদের রেকারেন্ট ইউটিআই হচ্ছে মানে সে প্রথম থেকেই তার মেডিকেশানে, মানে সে ওভার দ্য কাউন্টার মেডিকেশান নিচ্ছে কিনা, সে দেখা যাচ্ছে যে ওই গুগল চ্যাট জিপিটি বা পাশের বাড়ির কারো কথা শুনে বা কোনো আত্মীয়ের পরামর্শ শুনে সে নিজের মতো ওষুধ খাচ্ছে কিনা সেগুলো দেখা উচিত। এবার রেকারেন্ট ইউটিআই সেটা আলটিমেটলি আপার ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হচ্ছে কিনা, মানে পাইলোনেফ্রাইটিস হয়ে গেছে কিনা, এইগুলো চেক করার জন্য দেখতে হবে। এবং তার ক্ষেত্রে অবশ্যই যেটা বললাম যে পেলভিক হাইজিন মেনটেন করতে হবে, দরকার হলে পেলভিক ফ্লোর এক্সারসাইজ যেগুলো আছে সেগুলোকে নিয়মিত করতে হবে, তাহলে তার ইনফেকশনের টেন্ডেন্সি কমতে পারে। বা এই যে বলবো ক্রানবেরি এক্সট্রাক্ট সেটা খাওয়া যেতে পারে। তার কনস্টিপেশনের কোনো হিস্ট্রি আছে কিনা, থাকলে তাকে ডায়েটারি ফাইবার কন্টেন্ট ফুডে বাড়াতে হবে, এবং তাকে দরকার পড়লে মেডিকেশান নিতে হতে পারে। এবং ইউরিন তার হোল্ড করে রাখার হ্যাবিট আছে কিনা, সেই সমস্ত জিনিসগুলো পুরোপুরি ফিজিশিয়ানের কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। একদম বারবার একটাই কথা উঠে আসে যে যারা ওভার দ্য কাউন্টার মেডিসিন খাচ্ছেন, দোকানে গিয়ে কোনো সমস্যা হচ্ছে মেডিসিন কিনে খাচ্ছেন, এগুলো আলটিমেটলি একটা সময় আপনার নিজেরই প্রবলেম ডেকে আনতে পারে। যে সময় যে মেডিসিনের সত্যিই দরকার, এক সময় হয়তো সেই মেডিসিন আপনার শরীরেই আর কাজ করছে না। সুতরাং এইরকম ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচতে হলে এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে বাঁচতে হলে অবশ্যই সঠিক সময় ফিজিশিয়ানের পরামর্শ নিয়ে তার গাইডলাইন মেনে যদি ট্রিটমেন্ট নিয়ে থাকেন সঠিক, অবশ্যই সেরে ওঠা সম্ভব, প্রত্যেকের ভালো থাকা সম্ভব। আজকের মতো হাতে একেবারে সময় নেই। অনেক ধন্যবাদ ডক্টর আপনাকে। ধন্যবাদ আপনাদের সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন প্রত্যেকেই। নমস্কার। নমস্কার।